ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প, সংসারের রং, হাসি মুখে কাটে আমার প্রতিটা ক্ষণ। ভোরের আলো জানা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই ভিডিওটা শুরু করেছিলাম খুবই খুশি মনে এবং খুবই মজা করতে করতে ভিডিওর শুরুটা হয়েছিল, আর ভিডিওর শেষটা হয়েছিল খুবই দুঃখ নিয়ে। আশা রাখছি পুরো ভিডিওটা জুড়েই আপনারা থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। শুরুতেই ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে সুন্দর একটা দিন ছিল, সুন্দর একটা মুহূর্ত দিয়ে হয়তো আজকের দিনটা শেষ করতে পারতাম। আমার ড্রয়িং রুমে ছোট্ট একটা বিছানা আছে, আর এই বিছানাতেই আজকে ধোয়া একটা চাদর বিছিয়ে নিচ্ছি। এই চাদরগুলো আমার অনেক দিনকার আগের, নতুন কোনো চাদর আমার ড্রয়িং রুমের জন্য কেনা হয় না। কেন সেটা বলছি। আমি এই মাপের চাদর মার্কেটে পাই না, হয়তো সিলেটে গেলে পাবো শহরে, তবে আমরা যেখানে থাকি সেখানে সিঙ্গেল এরকম চাদর পাওয়া যাচ্ছে না বলেই কিনতে পারছি না। তো তাতে সমস্যা নাই, যেগুলো আছে সেগুলো দিয়ে তো ভালোই হয়ে যাচ্ছে। এই চাদরটা আমি অনেক বছর আগে ময়মনসিংহ থেকে কিনেছিলাম, আমার বেশ পছন্দ হয়েছিল, এখনও কিন্তু আমার ভালো লাগে। আর জিনিস যত্ন করে রাখলে সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে থাকে। আজকে ড্রয়িং রুমটা সুন্দর করে সাজানো গোছানোর একটাই উদ্দেশ্য ছিল, সেটা ছিল আজকে আর্জেন্টিনার খেলা ছিল রাতে। তো আনহার বাবাকে বলছিলাম, যেহেতু আজকে তোমার আর্জেন্টিনা হেরে যাবে, তাই আমার ঘরের লুকটাকে একটু সুন্দর করে নিচ্ছি, যেন হারার পরেও ঘরটাকে দেখে অন্তত তোমার মনটা ভালো হয়ে যায়। তো এগুলো বলে মজা করছিলাম আর গুছিয়ে নিচ্ছিলাম। ড্রয়িং রুমটা পুরোপুরি গুছিয়ে নেওয়ার পরে এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। এই ঘরটা কিন্তু অনেক বড়, আর জানালাটা থাকার কারণে কিন্তু অনেক আলো আসে। পুরো জানালাটা যখন খুলে দেই ঘরটা কিন্তু একদম আলোয় ঝলমলে হয়ে যায়। আর এই রুমটাতে যেহেতু টিভি রাখা আছে, আমরা রাতের বেলা এখানেই খেলা দেখি। অনেক আপুরাই আমার এই বাসাটার পুরো একটা হোম ট্যুর চেয়েছিলেন, তো এটা তো আর এখন দিব না, দিব হচ্ছে তখন যখন এই বাসাটা ছেড়ে চলে যাব, তখন একটা হোম ট্যুর দিয়ে বাসাটা ছেড়ে দিব। গত বাসাটাতে যখন থেকেছিলাম তখনও চলে আসার সময় হোম ট্যুর দিয়ে তারপরে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমার প্ল্যান, যে আমি বাসাটা যখন ছেড়ে দিব তখন একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, পুরো বাসা বাড়ি ধুয়ে মুছে তকতকে করে তারপরে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল ছিল, শুরুতেই বলেছি, তো সেই জন্য রান্নাবান্নাগুলো একটু স্পেশাল করে নিচ্ছিলাম। আজকে রান্না করে নিচ্ছিলাম গরুর মাংস, সাথে কলিজা ভুনা। তো মাংসগুলো আমি বের করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখি এখানে বেশ অনেকগুলো কলিজা আছে। তো এইভাবে তরকারিতে রান্না করলে কিন্তু কেউ সেরকমভাবে কলিজাটা খেতে চায় না। তো ভাবলাম একটা কাজ করি, কলিজাগুলো আলাদা করে ভুনা করে নেই। আর গরুর মাংসতে আমার অনেকগুলো আলু দেওয়াই লাগে সব সময়, যখনই রান্না করি তখনই। কারণ হচ্ছে আমার দুই মেয়েই আলু খেতে খুব পছন্দ করে। তো গরুর মাংসটা খায়, কিন্তু গরুর মাংসর সাথে যে আলুটা সেটা বেশি খায়। মাংস যদি এক পিস খায়, আলু খায় সাথে 3-4 পিস, এই জন্য কিন্তু আমার অনেকগুলো আলু দেওয়া লাগে। আর এই চুলাই হচ্ছে আমি কলিজাটা ভুনা করে নিচ্ছিলাম। তো এগুলো দিয়েই দুপুরে আমাদের জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এখন হচ্ছে সন্ধ্যার পরে, তো ভাবলাম কিছু একটা বানাই যেটা খেতে খেতে খেলা দেখব। ভাবলাম আজকে চাপটি বানাবো, তো এই জন্য 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আর আতপ চালগুলো এত সুন্দর, একদম সাদা ঝরঝরে, তো এটাই একটু দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে। তারপরে হচ্ছে ডাল নিয়ে নিব আধা কাপ। তো চালে ডালে মিশিয়ে তারপরে 2 ঘন্টার মতো আমি ভিজাতে দিব। ভিজাতে দিয়ে তারপরে এটাকে ব্লেন্ড করে বানিয়ে নিব। তো ব্লেন্ড করার আগে অবশ্যই
কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো একসাথে মিশিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। চাল ডাল ভালো করে ধুয়ে তারপরে পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজাতে রেখে দিব। আর এই ফাঁকে মেয়েকে একটু পড়িয়ে নেব। তো মেয়েকে মাঝে মাঝে হোমওয়ার্ক করাই আমি, যেহেতু আমার আরেকটা ছোট বাচ্চা আছে, তাকে নিয়ে কিন্তু মেয়েকে পড়াশোনা করানোটাও খুব কঠিন হয়ে যায় আমার জন্য, কারণ ছোটটা তো বুঝে না। তো বড়টা যদি পড়াশোনা করতে চায় বই খাতা কলম নিয়ে টানাটানি করে, তো এই জন্য বড় মেয়েকে তার বাবাই আপাতত পড়াচ্ছে। তো আমি যখন সুযোগ পাই তখন তো আমিই পড়াই। আমার বড় মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ক্লাস 2-তে। আমরা কিন্তু আমাদের বড় মেয়েটাকে একদমই প্রেসারে রাখি না, পড়াশোনার চাপ খুবই কম দেই, কারণ সে নিজের ইচ্ছে মতোই পড়াশোনাগুলো করে। তার যদি থাকে হোমওয়ার্ক সে নিজেই করে, স্যারের পড়াগুলো সে নিজেই কমপ্লিট করে। আমার মেয়ে কিন্তু এই দিক থেকে মাশাআল্লাহ অনেক ভালো, সবাই দোয়া করবেন ওর জন্য। ছোট মেয়েটাকে নিয়ে তার বাবা খেলাধুলা করছিল আর বড়জন তো পড়তে বসেছে। তো আমি এই ফাঁকে চাপটিটা বানিয়ে নেব, তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম। ধোয়া চাল ডালের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তারপরে ব্লেন্ড হয়ে গেলে সবগুলো, তারপরে এখানে দিয়ে দিব ধনেপাতা। তারপর এখানে দিয়ে দিব অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ, সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। বিশ্বকাপ যতদিন ধরে শুরু হয়েছে আমাদের বাসায় কোনো না কোনো রেসিপি বানানো হচ্ছে বা বাজার থেকে কোনো না কোনো কিছু কিনে আনা হচ্ছে খাওয়ার জন্য। তো আমরা খেতে খেতে কিন্তু খেলাটাকে এনজয় করি। বিশ্বকাপের শুরুর দিকে খেলা নিয়ে কিন্তু আমার মোটেও কোনো ইন্টারেস্ট ছিল না, আনহার বাবা একা একাই দেখতো। তো হঠাৎই আমাকেও এখানে খেলার সামনে নিয়ে গেল, আর আমিও বসে বসে দেখতে দেখতে এখন একটা নেশার মতোই হয়ে গিয়েছে। আর আনহার বাবা যেহেতু একা একা দেখে, তারও ভালো লাগে না, আমরা দেখলে সেও খুশি হয়। তো সবাই মিলে একসাথে দেখি। তবে বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষজন অনেক বেশিই করছে। ফেসবুকে আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি যে একজন আরেকজনকে, এক দল আরেক দলকে সাপোর্ট করে বলে বিভিন্নভাবে অ্যাটাক করছে। তো এগুলো কিন্তু মোটেও কাম্য না। খেলাটাকে খেলার জায়গায় আর বিনোদনটাকে বিনোদনের জায়গায় রাখলেই কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু আমরা অতি বেশি আবেগী। তবে সেদিন আর্জেন্টিনা আর ইজিপ্টের যে খেলাটা দেখলাম সেটা কিন্তু একদমই ভালো লাগেনি। লাস্ট পর্যায়ে গিয়ে রেফারির এমন একটা অবস্থা হয়েছিল, যারা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো একদমই ভালো লাগেনি, কিন্তু আমরা আবেগ দিয়ে খেলাটাকে দেখি। তো সেই খেলায় যদি এমন কিছু হয়, কোনো একটা দলের পক্ষপাতিত্ব নিয়ে কাজ করে, তাহলে সেটা দেখে কিন্তু আমরা একদমই হতাশ। যেখানে আমি ফুটবলের ভয় বুঝি না, তো সেখানে অনেকগুলো কথাই বলে ফেললাম। নিজের চোখে যতটুকু দেখেছি বা বুঝেছি সেই জায়গা থেকেই কথাগুলো বললাম। চাপটিগুলোও বানিয়ে নিয়েছি, আর এখান থেকে আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।